নবম শ্রেণী হিসাব বিজ্ঞান জাবেদা অধ্যায় থেকে আজকের আলোচ্য বিষয় হলো দুইটা, একটা হলো অবচয় আর একটা হলো বাট্টা। অবচয় কি আর বাট্টা কি? অবচয় হলো একটা অদৃশ্যমান লেনদেন, যেটা কোনো স্থায়ী সম্পদ সময়ের ব্যবধানে যে হ্রাস পেয়ে যায়, কমে যায়, অর্থাৎ কালের বিবর্তনে তার যে মূল্য হ্রাস পায়, সেটাই হলো তার অবচয়। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান একটা সম্পত্তি যখন ক্রয় করে সেটাকে কতগুলো আয়ুষ্কাল দিয়ে রাখে, যেটা 5 বছর বা 10 বছর আমার এই সম্পত্তিটা যাওয়ার পরে সেটা নিঃশেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রত্যেক বছরে মনে করো এটা একটা আসবাবপত্র ক্রয় করা হলো 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার আসবাবপত্রটা আমরা ধরে নিলাম যে 10 বছর এটাকে আমরা চালাতে পারবো, 10 বছর। তাহলে আমার প্রত্যেক বছর এই 1 লক্ষ টাকাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমার 10,000 টাকা, অর্থাৎ প্রত্যেক বছরই আমার অবচয় হলো কি 10,000 টাকা। এই 10,000 টাকা করে করে প্রত্যেক বছরে আমার ব্যয় হিসেবে দেখাতে হবে। অনুরূপভাবে 10,000 টাকা আমি জমা করে করে রাখতে পারি। 10টা বছর পরে যে ঠিকই আমার 1 লক্ষ টাকা পূরণ হয়ে যাচ্ছে, যেহেতু আমার আয় থেকে এই অবচয়টা ব্যয় হিসেবে কমিয়ে যাচ্ছি, এ কারণে আমার 10 বছর পরে যে আর 1 লক্ষ টাকা জমা হয়ে যাচ্ছে, আমার নতুন করে আরেকটা আসবাবপত্র কেনার মতো সামর্থ্য হয়ে যাচ্ছে। এটাকে বলে অবচয়। অবচয় মূলত হলো কি, যে কালের বিবর্তনে আমার যে স্থায়ী সম্পদের মূল্য হ্রাস, সেটাকেই বলে অবচয়। এরপরে আছে কি বাট্টা। বাট্টাটা কি? বাট্টা হলো দুই প্রকার। বাট্টা হলো দুই প্রকার। এক নম্বরে হলো কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। 2 নম্বর হলো নগদ বাট্টা। নগদ বাট্টা। কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা হলো আমরা যখন পণ্যদ্রব্য ক্রয় করব অথবা পণ্যদ্রব্য বিক্রয় করব, এই ক্রয় এবং বিক্রয়ের সময় যে পরিমাণে ছাড় পাওয়া যায় সেটাকে বলে কি? কারবারি বাট্টা। পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রয়ের সময় যে পরিমাণে ছাড়, সেটাকে বলে কি? কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা কিন্তু কোনো হিসাবে বা বইয়ে, হিসাবের খাতায় অথবা বইয়ে লেখা হয় না। কারবারি বাট্টা কি? কোনো হিসাব বা হিসাবের বইয়ে বা খাতায় কি হয় না? লেখা হয় না। শুধুমাত্র ওই নির্দিষ্ট মূল্য থেকে ওটাকে বাদ দিয়ে রাখা হয়, কিন্তু কোনো বইয়ে লেখা হয় না। কারবারি বাট্টা কি? যে ধরো আমি 30,000 টাকার পণ্য ক্রয় করলাম, তো যে ব্যক্তির কাছ থেকে বা যে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আমি ক্রয় করলাম, উনি আমাকে বললো যে আপনাকে আমি 10% ছাড় দিয়ে দিলাম। তাহলে আমি 30,000 টাকা 10% ছাড় 3,000 টাকা পেয়ে গেলাম। ওনাকে আমার পরিশোধ করতে হবে 27,000 টাকা। দেখো, আমি 30,000 টাকা পণ্য কিনলাম, উনি আমাকে 10% ছাড় দিল। 10%-এ হয় 3,000 টাকা, আমি 3,000 টাকা বাদ দিলে আমি 27,000 টাকা মূল্য তাকে পরিশোধ করে দিব। এটাকে বলে কি? কারবারি বাট্টা। এই যে 3,000 টাকা, এই 3,000 টাকা কিন্তু আমার হিসাবের বইয়ে বা খাতায় লেখা হবে না। শুধুমাত্র আমি যেটা 27,000 টাকা দিয়ে ক্রয় করেছি, এই ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি ধারে ক্রয় করি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যদি আমি ব্যাংকের মাধ্যমে ক্রয় করি বা চেকের মাধ্যমে ক্রয় করি, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমার 27,000 টাকা লিখতে হবে। 30,000 টাকাও লেখা যাবে না, 3,000 টাকাও লেখা যাবে না। অনুরূপভাবে বিক্রয়ের বেলাও এরকম হতে পারে যে আমি ধরো 40,000 টাকার পণ্যদ্রব্য বিক্রয় করলাম, এখানে আমি 5% ছাড়ে বিক্রয় করলাম। 40,000 টাকার পণ্য আমি যার কাছে বিক্রয় করেছি তাকে 5% ছাড় দিলাম। তো 40,000 টাকার 5% ছাড় কত হবে? 2,000 টাকা। তাহলে আমি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করেছি, সে আমাকে দিবে কত টাকা? 38,000 টাকা। আর একটা বিষয় হলো যে তোমরা বাট্টাটা কিভাবে নির্ণয় করবে, তাই না? যদি নরমাল ক্যালকুলেটর হয় তোমাদের, এই বাট্টাটাকে দেখায়। নরমাল ক্যালকুলেটর আগে 30,000 টাকা উঠাবে, উঠানোর পরে গুণ চিহ্ন দিবে, দেওয়ার পরে 10 দিবে, এরপরে তুমি পার্সেন্টেজে চাপ দিবে, দেখবে সরাসরি এই টাকাটা এসে গেছে। যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর হয়, তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটরে কি করবে? এই 30,000 টাকা উঠাবে, উঠানোর পরে গুণ দিবে 10 দিয়ে, শিফট দিয়ে সমান দিবে, গুণ 10, তারপরে শিফট দিবে, শিফট বাটনে চাপ দিবে, তারপরে সমান দিবে, দেখবে এসে যাবে পার্সেন্টেজটা, যে বাট্টার পরিমাণ কত, এটা তোমার এসে যাবে। আর যদি নরমালি আমি ক্যালকুলেটর ইউজ করতে চাচ্ছি না, অর্থাৎ সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে চাচ্ছি না, আমি নরমাল ক্যালকুলেটর ইউজ করতে চাচ্ছি না, তাহলে কিভাবে বের করবো, তাই না? এই 30,000 টাকা গুণ 10%, যেহেতু গুণ 10 ভাগ হলো 100। দেখো, এই 0 0 কেটে দাও, আর এই 0 0 কেটে দাও, 3,000 টাকা।
আর এটাকে 5% কিভাবে কাটবে দেখো, 40,000 গুণ হলো 5 মানে 100, 100 দিয়ে ভাগ করো। একটু খেয়াল করো, এই 5 দিয়ে যদি আমরা 20 কে কাটি, 5 20 100, এটা দিয়ে যদি এটাকে কাটি, এখানে 4000 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2000 টাকা। এভাবে তোমরা পার্সেন্টেজ করতে পারো। তো তোমরা ক্যালকুলেটরে যেহেতু 9 10 এ তোমাদের বা এর উপরে তোমাদের ক্যালকুলেটরের ব্যবহারের নিয়ম আছে, সো তোমরা এটাকে ক্যালকুলেটরে খুব দ্রুত বের করে ফেলতে পারবে, কারণ পরীক্ষার সময় খুব কম পাওয়া যাবে, এই কারণে ক্যালকুলেটরে তোমরা সমস্যাটা সমাধান করে ফেলবে। তো যাই হোক, আমি কারবারি বাট্টা নিয়ে কথা বলছিলাম। কারবারি বাট্টাটা বললাম যে যখন আমি পণ্য ক্রয় করব বা পণ্য বিক্রয় করব, তখন যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যাবে বা ছাড় দেওয়া হবে সেটাকে বলে কারবারি বাট্টা। এই কারবারি বাট্টাকে কোনো অবস্থাতেই আমরা হিসাবের বইতে বা খাতায় লিখব না। 2 নম্বর হলো নগদ বাট্টা। নগদ বাট্টাটা কি? আমি যখন আমার কোনো দেনাদারের কাছ থেকে টাকা পাবো, দেনাদারের বা প্রাপ্য হিসাবের নিকট থেকে আমি টাকা পাবো, তখন আমাকে ওই দেনাদার বা আমার প্রাপ্য হিসাব আমাকে বললো যে আমাকে কিছু টাকা ছাড় দেন, মানে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে। হ্যাঁ, যে মনে করো আমি কোনো দেনাদারের কাছে 20,000 টাকা পাই, আমাকে দেনাদার বলছে যে আমি এই 19,500 টাকা আপনাকে দিব, এই 19,500 টাকা আপনাকে দিব, 500 টাকা দিব না। তো আমি বললাম ঠিক আছে, যে 500 টাকা আপনার দেওয়া লাগবে না, আপনি 19,500 টাকা আমাকে দিয়ে দেন। এই যে 500 টাকা, এটাকে বলে প্রদত্ত বাট্টা। এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের কি ব্যয় বা খরচ বা ক্ষতি যাই বলো না কেন, তো এটাকে আমি 500 টাকা তার কাছ থেকে পেলাম না, এই বাট্টাটা আমার প্রদত্ত বাট্টা, ওকে, বা বরাদ্দকৃত বাট্টা। এটাকে বলে প্রদত্ত বাট্টা বা বরাদ্দকৃত বাট্টা। অর্থাৎ আমার দেনাদারের কাছ থেকে যখন আমি টাকা পাবো, যে পরিমাণ টাকা পাবো, সেখান থেকে আমার দেনাদার এবং আমার মাধ্যমে সমঝোতার মাধ্যমে যে পরিমাণ টাকা ছাড় হবে সেটাকে বলে বরাদ্দকৃত বাট্টা বা তোমার প্রদত্ত বাট্টা। এরপরে হলো আরেকটা বাট্টা আছে কি, পাওনাদার। যদি আমার কোনো পাওনাদার, মনে করো আমার কাছে 10,000 টাকা পাবে, আমি আমার পাওনাদারকে, আমি চিন্তা করতেছি আমার পাওনাদারকে আমি 200 টাকা দিব না, অর্থাৎ 9,800 টাকা দিব। তো আমি পাওনাদারকে যথারীতি বললাম যে আমি আপনাকে 9,800 টাকা দিতে চাচ্ছি, 200 টাকা আমাকে ছাড় দেন। তো আমার পাওনাদার যদি আমাকে সেক্ষেত্রে 9,800 টাকা নিয়ে 200 টাকা ছাড় দেয়, এই 200 টাকা দেখো, আমার 10,000 টাকা দেওয়ার কথা, দিতেছি কত, 9,800 টাকা, আমি কিন্তু 200 টাকা ছাড় পাচ্ছি। এটাকে বলে হলো প্রাপ্ত বাট্টা, এটা হলো আমার আয়, এটা হলো কি আমার আয়। অর্থাৎ এই নগদ বাট্টা বা 2 প্রকার, একটা হলো তোমার ওই দেনাদারের কাছ থেকে যখন আমি টাকা পাবো সেই ক্ষেত্রে যে ছাড়টা তাদেরকে দেওয়া হয় প্রদত্ত বাট্টা, আর একটা হলো পাওনাদারকে যখন আমি পরিশোধ করি যে পরিমাণ ছাড় আমি পাই সেটাকে বলে প্রাপ্ত বাট্টা। এই নগদ বাট্টা আবার 2 প্রকার, একটা হলো প্রদত্ত বাট্টা আর একটা হলো কি প্রাপ্ত বাট্টা। তো আমরা এই বাট্টা সম্বন্ধে একটা অঙ্ক সেট করেছি এবং অবশ্যই এর ভিতর দিয়ে আমরা মূলত অঙ্কটার মাধ্যমে সবকিছু ক্লিয়ারলি বুঝে ফেলতে পারবো, তাই না? তো আমরা একটু অঙ্কটা পড়ি, পড়ার পরে আমরা সমস্যাটার সমাধানে যাই। এখানে কি আছে, সমস্যা নাম্বার 4, সাজিদ এন্টারপ্রাইজ 2020 সালের 1 ফেব্রুয়ারি নগদ 1,60,000 টাকা, পণ্যদ্রব্য 40,000 টাকা ও 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। কি করলেন? সাজিদ 1,60,000 টাকা নগদ টাকা নিয়ে এসেছেন, 40,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে এসেছেন ও বাইরে একটা পক্ষ থেকে 30,000 টাকা ঋণ নিয়ে এসেছেন। এটা নিয়ে তিনি কি করলেন? ব্যবসা শুরু করলেন। ফেব্রুয়ারি 3 তারিখে আছে 10% বাট্টায় নগদে পণ্য ক্রয় করেছে। তাহলে এই 10% বাট্টায় নগদে পণ্য ক্রয় করেছে কত? 10,000 টাকা। তাহলে আমরা একটু আগে বলতেছিলাম যে আমাদের যে পরিমাণ ক্রয়ের বেলায় ছাড় দেওয়া হবে, ক্রয়, আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখবে, কারবারি বাট্টা হতে হলে অবশ্যই ক্রয় এবং বিক্রয়ের সাথে সেটা থাকবে। হয় সেটা ক্রয়ের সঙ্গে থাকবে অথবা সেটা কি বিক্রয়ের সঙ্গে থাকবে, তাহলেই শুধুমাত্র সেটা কারবারি বাট্টা হবে। ক্রয়ের সঙ্গে থাকবে এবং বিক্রয়ের সঙ্গে। দেখো 10% বাট্টায় নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, 5% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা, এটা বিক্রয়ের সঙ্গে, এটা ক্রয়ের সঙ্গে, তাহলে ধরে নিবে যে এটাই কারবারি বাট্টা। আর ক্রয় এবং বিক্রয়ের সঙ্গে যেটা না থাকবে, কোনো ব্যক্তির সঙ্গে থাকবে অথবা কোনো দেনাদার অথবা কোনো পাওনাদারের সঙ্গে থাকবে, এরকম থাকবে, তাহলে সেটা ধরবে এটা নগদ বাট্টা। তাহলে আমি 10,000 টাকার পণ্য ক্রয় করেছি, আমার যারা সরবরাহকারী প্রতিষ্ঠান আমাকে 10% ছাড় দিতে চাচ্ছে। তো 10,000 টাকা 10% কত হয়? 1,000 টাকা। তাহলে আমাকে 1,000 টাকা ছাড় দিলে আমি মূলত ওই ব্যক্তিকে কত টাকা পরিশোধ করব? 9,000 টাকা। তাহলে এই যে 1,000 টাকা, এটাকে বলে কি কারবারি বাট্টা। আমার এই 1,000 টাকা কিন্তু তাকে দিতে হবে না, আমি 9,000 টাকা দিব। এরপর আছে
6 তারিখে 5% বাট্টায় নগদে বিক্রয়। আমি 20,000 টাকার পণ্য বিক্রয় করেছি। এই 20,000 টাকা পণ্য বিক্রয় করার ফলে আমার কি করা হচ্ছে, 5% বাট্টা আমি তাকে ছাড় দিতেছি। তাহলে 20,000 টাকা 5% কত হয়? 20,000 টাকা 5% হয় 1,000 টাকা। তাহলে আমি পাবো কত টাকা? 19,000 টাকা। কারণ 1,000 টাকা আমি যেহেতু বাট্টা বলেছি যে 5% ছাড় দিব, তো সেক্ষেত্রে আমি 1,000 টাকা পাবো না, আমি পাবো বিক্রয় করে 19,000 টাকা। এরপরে আছে কি, 12 তারিখে আলভির পাওনা 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 19,000 টাকা প্রদান। দেখো, আলভি আমাদের কাছে পেত কত টাকা? আলভির পাওনা বলতে আলভি আমাদের কাছে পাবে, আলভির পাওনা 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে। পূর্ণ নিষ্পত্তি কাকে বলে? পূর্ণ নিষ্পত্তি বলতে যে দুইটা পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে যে নিষ্পত্তিটা হয় সেটাকে বলে পূর্ণ নিষ্পত্তি। তাহলে আলভি পেত আমাদের কাছে 20,000 টাকা, পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে আমরা 19,000 টাকা প্রদান করতেছি। তাহলে 1,000 টাকা আমরা কি করতেছি? ছাড় পাচ্ছি, তাই না? উনি পেত আমাদের কাছে 20,000 টাকা, আমরা যদি 19,000 টাকা প্রদান করি 1,000 টাকা আমার আয় হচ্ছে, এই 1,000 টাকা আমার প্রাপ্ত বাট্টা। এরপরে আছে কি, 15 তারিখ যে সানজিদার নিকট পাওনা, মানে আমরা পাবো সানজিদার নিকট। তাহলে সানজিদার নিকট পাওনা 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে, এই সানজিদার নিকট পাওনা 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 28,500 টাকা পাওয়া গেল। একটু খেয়াল করো, আমরা সানজিদার নিকট পেতাম কত টাকা? 30,000 টাকা। বাট সানজিদা আমাদেরকে দিল কত টাকা? পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে দিচ্ছে হলো 28,500 টাকা। তাহলে যে 1500 টাকা আমরা তাকে ছাড় দিতেছি, এটাকে বলে প্রদত্ত বাট্টা। একটা বিষয় খেয়াল করো যে 3 তারিখে ছিল কারবারি বাট্টা, 6 তারিখে ছিল কারবারি বাট্টা, যেহেতু এখানে নগদ ক্রয় বিক্রয় রিলেটেড আছে। 12 তারিখ এবং 15 তারিখ দেখো কোনো ব্যক্তির নাম দিয়ে দেওয়া আছে যে তাদের কাছে পেতাম অথবা তারা আমাদের কাছে পেত, তখন যে ছাড়টা হয়েছে। এটা নগদ বাট্টা, এটাও নগদ বাট্টা, এটা কারবারি বাট্টা, এটাও কারবারি বাট্টা। এরপরে আছে কি, 28 তারিখ আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো 700 টাকা। অবচয় কি আমি পূর্বেই বলেছি, তো অবচয়টা হলো আমার ব্যয়। তো এটাকে আমরা কি করতে পারি? অবচয় হিসাব ডেবিট, যেহেতু আমার এটা ব্যয় আর আমরা এটাকে যেহেতু জমা করে করে রাখি টাকাটা, সেই কারণে আমরা লিখতে পারি পুঞ্জভূত অবচয় হিসাব ক্রেডিট অথবা অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, এভাবে আমরা লিখতে পারি। যাই হোক, আমরা যে কোনো হয় আমরা লিখবো কি, অবচয় হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জভূত অবচয় ক্রেডিট, অথবা লিখবো অবচয় খরচ ডেবিট আর অবচয় সঞ্চিতি ক্রেডিট। আমরা যদি এটা লিখতাম যে অবচয় খরচ ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট, সেক্ষেত্রে আমার হতো। কিন্তু আধুনিক যে লেনদেনের অবস্থান, সেক্ষেত্রে আমরা কি করি, একটা করে করে জমা করে করে রাখি। কেন জমা করে রাখবো? কারণ এই যে আসবাবপত্রের উপর অবচয় যে ধার্য করতেছি, এই টাকা যদি জমা করে রাখি, আমার যে আসবাবপত্রটা আছে এটা কালের বিবর্তনে যখন অকেজো হয়ে যাবে, এই জমাকৃত টাকা দিয়ে আমি নতুন করে একটা আসবাবপত্র কিনতে পারবো। এই কারণে আমরা অবচয় সঞ্চিতি হিসাব খুলে তারপরে আমরা অবচয়টা ধার্য করে থাকি। যাই হোক, করণীয় বলছে কি, প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? খ বলছে 1, 3 ও 6 তারিখের লেনদেনে জাবেদা, গ বলছে 12, 15, 28 তারিখের লেনদেনে জাবেদা দাখিলা দেখাও। আরেকটা কথা তোমাদেরকে আমি একটু বলে রাখি, সেটা হলো তোমরা এই অঙ্কগুলোকে সাধারণত একটু ধারাবাহিকভাবে দেখবে। দেখো, আমাদের সমস্যা নাম্বার 4 নিয়ে আলোচনা করতেছি, তোমরা 1, 2, 3, 4 এভাবে ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। কারণ একটার সাথে আরেকটা হ্যাঙ্গিং, তো এই কারণে দেখা যাচ্ছে শেষেরটা যদি শুরুতে দেখো তাহলে বুঝতে একটু প্রবলেম হবে। তোমরা সিরিয়ালি ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা জাবেদা নিয়ে অন্তত তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে দিব, এই চ্যাপ্টারগুলো তোমরা ভালোভাবে যদি লক্ষ্য করো এবং ভালোভাবে গুরুত্ব সহকারে দেখো, তাহলে তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো ডাউট থাকবে না। হিসাব বিজ্ঞান নিয়ে যে তোমাদের ভয় আছে, এই ভয় কিন্তু তোমাদের কাজ করবে না, এটাকে আমরা নিশ্চিত করে বলতে পারি। ওকে, তাহলে আমরা অঙ্কগুলো করা শুরু করে দেই। ক 4-এর ক আছে কি, সাজিদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, মূলধনের পরিমাণ নির্ণয়।
তারিখ বিবরণ টাকা টাকা 2020 ইংরেজি ফেব্রুয়ারি 1। তাহলে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এখানে সাজিদ নিয়ে এসেছিল 1,60,000 টাকা নগদ টাকা, পণ্যদ্রব্য নিয়ে এসেছিল 40,000 টাকা। এই 30,000 টাকা সে বাইরে থেকে ঋণ নিয়ে এসেছিল, এই ঋণের টাকাটা সাজিদের না, সাজিদ এটা দাবি করতে পারবে না, সো এটা মূলধন না। তাহলে কি করব আমরা? নগদ। নগদ আছে 1,60,000 টাকা, আর ক্রয়কৃত পণ্যদ্রব্য নিয়ে আসছে কত টাকা? 40,000 টাকা। পণ্যদ্রব্য নামে যেহেতু কোনো হিসাব হবে না, সেহেতু ক্রয় হবে। মোট হলো 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকাই হলো তার প্রারম্ভিক মূলধন। 2 লক্ষ টাকা হলো তার প্রারম্ভিক মূলধন। ওকে, তাহলে সাজিদ নগদ টাকা নিয়ে এসেছে 1,60,000 টাকা, 40,000 টাকার পণ্যদ্রব্য, নগদ হলো 1,60,000, আর পণ্যদ্রব্য যেহেতু নিয়ে এসেছে তার মানে ক্রয় হিসাব হলো 40,000 টাকা। টোটাল 2 লক্ষ টাকাই হলো তার মূলধন। আর যে 30,000 টাকা, এই 30,000 টাকা হলো ঋণ, এটা হলো দায়, এটা কোনো অবস্থাতে মালিক দাবি করতে পারবে না, এই কারণে এটা মূলধন নয়। আমরা এখন চলে যাব ক্ষয়ে, লেনদেনগুলো যা বেদায় যাব, তাই না? খ আছে 1, 3 ও 6 তারিখের 1, 3 ও 6 তারিখের লেনদেনের জাবেদা। জাবেদা আছে কি? পাঁচটা কলাম, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, আমরা তারিখ লিখি 2020 সাল ফেব্রুয়ারি 1। যে টাকা আমি নগদ টাকা নিয়ে এসেছি, তাহলে নগদান হিসাব ডেবিট। আমি পণ্যদ্রব্য নিয়ে এসেছি, এটা ক্রয় করে নিয়ে এসেছিলাম, পণ্যদ্রব্য ক্রয় হিসাব ডেবিট। আমি ঋণ নিয়ে এসেছি, আমি দায় বদ্ধ, ঋণ হিসাব ক্রেডিট। এরপরে হলো কি? মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। দেখো, নগদ টাকা নিয়ে এসেছি কত? 1,60,000 টাকা। ক্রয়কৃত পণ্য নিয়ে এসেছি কত? 40,000 টাকা। আমি ঋণ নিয়ে এসেছি কত? ক্রেডিট যেহেতু দায় 30,000 টাকা। আর আমার মূলধন কত? 2 লক্ষ টাকা। দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে প্রতিটি ডেবিট টাকা প্রতিটি ক্রেডিট টাকার সমান। দেখো, এদিকে আছে 2 লক্ষ, তাই না? ঋণের টাকা যেহেতু আমাদের নগদ টাকার সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে এখানে আমার ঋণের টাকা কোথায় যাবে? আমার নগদ টাকা ছিল 1,60,000, আর ঋণের টাকা কত? 30,000। তাহলে কত টাকা হবে? 1,90,000 টাকা। যেহেতু ঋণটাও আমি নগদে এনেছি, এই কারণে নগদের পরিমাণ বেড়ে যাবে, তাই না? তাহলে এদিকে হলো 2,30,000, এদিকে হলো 2,30,000 টাকা। দুতরফা দাখিলা অনুসারে প্রতিটি ডেবিট টাকা প্রতিটি ক্রেডিট টাকার সমান হবে। তাহলে আমার এদিকে নগদ টাকা ছিল 1,60,000, আর 30,000 টাকা ছিল ব্যাংক ঋণ, এটাও নগদে আসছে যেহেতু, এই কারণে নগদ টাকার পরিমাণ বেড়ে গেল। ব্যাখ্যা হলো নগদ পণ্যদ্রব্য ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হবে। এরপর আছে 3 তারিখ। 3 তারিখে আছে
10% বাট্টায় নগদে ক্রয়, 10% বাট্টায় নগদে ক্রয়, তাহলে হবে কি ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা আছে কত 10,000 টাকা, এই 10,000 টাকা 10% বাট্টা, তাহলে 10,000 টাকায় 10% বাট্টা হয় কত 1,000, তাহলে 1,000 টাকা ছাড়, আমি 1,000 টাকা ছাড় পেলে আমার আসবে কত টাকা, মানে পরিশোধ করতে হবে কত 9,000 টাকা। একটু খেয়াল করো, তাহলে ক্রয় হিসাবকে 9,000, নগদান হিসাব 9,000, 9,000 টাকা আমার পরিশোধ হলো। আর একটা বিষয় তোমরা খেয়াল করো, ব্যাখ্যাটা লিখে বোঝাচ্ছি, ব্যাখ্যা নগদে ক্রয় করা হলো, নগদে ক্রয় করা হলো। একটা বিষয় তোমরা খেয়াল করবে, এই সরাসরি যদি তোমরা এই 9,000 টাকা পেতে চাও তাহলে ক্যালকুলেটরে, নরমাল ক্যালকুলেটরে কিভাবে 9,000 টাকা পাবে, তাই না? তোমরা কি করবে, নরমাল ক্যালকুলেটরে দেখো, নরমাল ক্যালকুলেটরে 10,000 টাকা উঠাবে, উঠানোর পরে মাইনাস দিবে, মাইনাস দেওয়ার পরে এই পার্সেন্টেজ দিবে, 10% দিবে, দেখবে সরাসরি 9,000 টাকা চলে এসেছে। কি করবে, যে পরিমাণ টাকা থাকবে এই টাকাটা ক্যালকুলেটরে দিবে, দেওয়ার পরে ক্যালকুলেটরে মাইনাস বাটন চাপ দিবে, চাপ দেওয়ার পরে পার্সেন্টেজ কত আছে 10, 10 দিবে, 10 দেওয়ার পরে পার্সেন্টেজ দিবে, দেখবে সরাসরি 9,000 টাকা চলে এসেছে। তো বাট্টা বাদে টাকা চলে আসবে। আর যদি তুমি মনে করো যে বাট্টা আছে কত, তাহলে এখানে গুণ চিহ্ন দিবে। যদি বলো এটা হলো নিট ক্রয়ের পরিমাণ আসলো, এইভাবে যদি তুমি দাও নিট ক্রয়ের পরিমাণ আসবে, আর এভাবে যদি দাও 10,000 গুণ 10%, তাহলে এভাবে দিলে 1,000 টাকা বাট্টা আসবে, আর এখানে 9,000 টাকা আসবে। যদি এইভাবে ইউজ করো তাহলে কি আসবে, ক্রয়ের পরিমাণ আসবে, নিট ক্রয়ের পরিমাণ। আর এভাবে যদি লিখো তাহলে এভাবে এই বাট্টার পরিমাণ আসবে। ওকে, আর যেহেতু এটা কারবারি বাট্টা, এটা দেখো আমাদের হিসাবের বইয়ে কিন্তু 1,000 টাকা আমরা লিখলাম না, এটা লেখা যাবে না। এরপরে হলো 6 তারিখ, 6 তারিখে আছে কি 5% বাট্টায় নগদে বিক্রয় করা হলো। নগদে বিক্রয় করলে কি টাকা আসে, তাই না? তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, এটাকে ডেবিট ক্রেডিট লিখবে, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যা নগদে বিক্রয় করা হলো, বিক্রয় করা হলো, নগদে বিক্রয় করা হলো। তাহলে কি হলো, বিক্রয় করেছি কত 20,000 টাকা, 20,000 টাকার 5% হয় 1,000, তার মানে এখানে যাবে হলো 19,000। তোমরা এই বাট্টাগুলোকে খুব দ্রুত হিসাব করা শিখবে। কিভাবে শিখবে একটু খেয়াল করো, এখানে আমি একটু তোমাদেরকে এই সাইডটায় দেখাই দিই, খুব বাট্টাগুলোকে কিভাবে দ্রুত হিসাব করা শিখবে। একটু খেয়াল করো, এখানে আছে 10,000, এখানে যদি 10% থাকে, 10,000 10%, তড়িঘড়ি করে একটা শূন্য বাদ দিয়ে দিবে, এখান থেকে একটা শূন্য বাদ, তার মানে 1,000 টাকা বাট্টা। যদি 10% হয় তাহলে এখান থেকে একটা শূন্য বাদ। যদি এটা 20% হতো, দেখো 10-এর জায়গায় যদি 20% হতো তাহলে কত হতো, এই 20% হলে এই একটা শূন্য বাদ দিয়ে এটাকে আবার গুণ করে দিতাম, তাহলে 2,000 টাকা হয়ে যেত। যদি আবার মনে করো না আমার 10,000 টাকা 5% করব, এই 5%, ওকে, 5% যখন করবে তখন এখানে একটা শূন্য বাদ দিবে, দিয়ে এটার অর্ধেক, 10-এর অর্ধেক না 5, এর অর্ধেক করে নিয়ে আসবে। অর্থাৎ তোমরা এই 1,000 কে 500 টাকা করে ফেলবে, অর্ধেক 500 টাকা, এভাবে করতে পারো। অথবা আরো অনেকভাবে নিয়মে করা যায়, যেমন এই 10,000 কে গুণ 10% বলতে 0.1, এভাবে করলেও বাট্টা চলে আসবে। আবার যদি মনে করো 5% করবে, এই 10,000 কে গুণ করবে 0.05, তাও দেখবে সরাসরি বাট্টা চলে আসবে। এটা বাট্টা নির্ণয় করার অনেক ধরনের নিয়ম আছে, যে কোনো একটা ফলো করে তুমি বাট্টা বাদ দিয়ে লিখতে হবে। অর্থাৎ এখানে আমার এটা বাট্টাটা রাখবো না, যে প্রক্রিয়ায় করি না কেন, নিট ক্রয় বের করি অথবা নিট বিক্রয় বের করি, আমার নিট বিক্রয় এবং নিট ক্রয় টাকাটা লিখতে হবে। বাট্টা যে প্রক্রিয়ায় বের করি না কেন, ওটা আমার বাট্টাটা বাদ দিয়ে তারপর নিট ক্রয় বা বিক্রয় বের করতে হবে। আশা করি তোমরা এটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বলতে পারি আমরা গ নম্বরটা
সলিউশনটা করতে পারি, তাই না? গ আছে হলো 12, 15 ও 28 তারিখের লেনদেনের জাবেদা নির্ণয়। তোমরা ঘরগুলো পেন্সিল দিয়ে করবে, কমানো বাড়ানো যা লাগে ঘরগুলো পেন্সিল দিয়ে করবে, এবং এই অ্যাকাউন্টিং খাতাটা সবসময় ঘরগুলো খুব ভালোভাবে করবে, কারণ এই ঘরটাই কিন্তু আর্ট, ঘরটা সুন্দর হওয়া দরকার, তাই না? তো তোমরা, আমি হাত দিয়ে করতেছি, এলোমেলো একটু বাঁকা বাঁকা হচ্ছে, তোমরা স্কেল এবং পেন্সিল ব্যবহার করে এগুলো করবে। গ নম্বরে আছে কি 12, 15, 28 তারিখের লেনদেনের দ্বারা কি করতে হবে, আমাদের জাবেদা করতে হবে 2020 ফেব্রুয়ারি 12, তাই না? 12 ফেব্রুয়ারি কি দেওয়া আছে দেখো, আলভির পাওনা 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে তাকে দিচ্ছে কত টাকা, 19,000 টাকা। এখন খেয়াল করো, আলভি তোমার কাছে পেতো, আলভি হলো তোমার কে, তোমার পাওনাদার, তাই না? যেহেতু সে তোমার কাছে পেতো, আলভির পাওনা বলতে আলভি আমাদের কাছে পাবে কত টাকা, 20,000 টাকা। এই পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে কত টাকা দিচ্ছি, 19,000 টাকা। তার মানে আমার কাছ থেকে নগদ চলে গেল 19,000 টাকা, 1,000 টাকা আমি ছাড় পেলাম, বাট দিতেছি কাকে, এই আলভিকে, তাই না? তাহলে আমরা লিখবো যে পাবে সে ডেবিট, তাই না? তাহলে আমরা লিখবো পাওনাদার, ব্র্যাকেটে লিখো আলভি, হিসাব ডেবিট। আলভিকে আমরা ঠিকই 20,000 টাকা বুঝিয়ে দিচ্ছি, ও 20,000 টাকা আমাদের কাছে পেতো, তাই না? পাওনাদার আলভি হিসাব ডেবিট, আমার কাছ থেকে চলে গেল নগদ, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা গেল আমার কাছ থেকে, 19,000 টাকা। 20,000 টাকা আলভি পেতো, আমরা দিলাম 19,000 টাকা, 1,000 টাকা আমরা ছাড় পেলাম, তাহলে কি প্রাপ্ত, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 1,000 টাকা। ব্যাখ্যা কি লিখবে, ব্যাখ্যা লিখবে আলভির পাওনা পরিশোধ হলো, পাওনা পরিশোধ হলো। এরপরে হলো 15 তারিখ। 15 তারিখ আছে, 15 তারিখ বলছে যে সানজিদার নিকট পাওনা 30,000 টাকা। সানজিদার নিকট পাওনা বলতে আমরা সানজিদার নিকট পাবো কত টাকা, 30,000 টাকা পাবো, তাই না? এই 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে এত টাকা পাওয়া গেল, পাওয়া গেল বলতে আমাদের কাছে টাকাটা আসতেছে, তাই না? কত টাকা আসতেছে, 28,500 টাকা। আমরা লিখি যে টাকা পাইতেছি, তাহলে নগদান হিসাব ডেবিট, কত টাকা পেলাম, 28,500 টাকা। আমরা পেলাম কত টাকা, 30,000 টাকা। তো 30,000 টাকা থেকে যদি 28,500 টাকা পাই, এবং এই যে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে পাচ্ছি, তার মানে 1,500 টাকা পাবো না, তাই না? বললাম যে ঠিক আছে, তোমাকে আমরা এটা ছেড়ে দিলাম, তাহলে এটা কি আমার ব্যয় হলো না? তাহলে আমার প্রদত্ত, এখানে আসবে কি, প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। কত টাকা আমরা ছাড় দিলাম তাকে, 1,500 টাকা ছাড় দিলাম, তাই না? আর কাকে ছাড় দিলাম, যেহেতু সানজিদা, সানজিদা কি আমাকে কেন টাকা দিচ্ছে, কারণ আমি তার কাছে পেতাম, সে আমার কি ছিল, দেনাদার, এই কারণে তো আমাকে টাকা দিচ্ছে। তাহলে দেনাদার, দেনাদার ব্র্যাকেটে সানজিদা, সানজিদা হিসাব ক্রেডিট 30,000 টাকা। ব্যাখ্যা কি, সানজিদার নিকট থেকে পাওয়া গেল, সানজিদার
নিকট থেকে পাওয়া গেল। ওকে, এরপর আছে কি 28 তারিখে বলছে আসবাবপত্রের উপর অবচয়। 28 তারিখে বলছে কি আসবাবপত্রের উপর অবচয়। অবচয় বলেছিলাম আমি, অবচয় কি একটা অদৃশ্যমান লেনদেন এবং এটা হলো আমার স্থায়ী সম্পদের কি ব্যবহারজনিত ব্যয় বা খরচ। তাহলে অবচয় খরচ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, পুঞ্জভূত অবচয় লিখবে হিসাব ক্রেডিট। ব্যাখ্যা হবে কি আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো, আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো। কত টাকা? 700 টাকা। তোমাদের আমি পূর্বেই বলেছি যে জাবেদার যোগফল টেনে নেওয়া বাধ্যতামূলক না, তোমরা ইচ্ছা করলে দিতে পারো, ইচ্ছা না করলে নাও দিতে পারো। ওকে, তাহলে আমি সমস্যার সমাধানটা আরেকটু বুঝিয়ে দেই। 12 তারিখে ছিল আলভির পাওনা 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 19,000 টাকা প্রদান করা হলো। তাহলে কি আমরা যাকে দিচ্ছি সে হলো আমার পাওনাদার, আমার দায়ের পরিমাণ কমে যাচ্ছে, কারণ আমার পাওনাদার বলতে আমি তার কাছে ঋণী দায়বদ্ধ, সেটা কমে যাচ্ছে, এই কারণে ডেবিট হয়ে গেল। এই পাওনাদার হিসাব ডেবিট 20,000 টাকা, আমার কাছে টাকা গেল নগদ 19,000 টাকা, 19,000 টাকা নগদান ক্রেডিট। যেহেতু আমার 1,000 টাকা দিতে হচ্ছে না, 1,000 টাকা আমার আয় হচ্ছে, এই কারণে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 1,000 টাকা। 12 তারিখের পরে আছে 15 তারিখ, সানজিদার নিকট পাওনা 30,000 টাকা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 28,500 টাকা পাওয়া গেল। আমি পেতাম সানজিদার কাছে 30,000 টাকা, সানজিদা ছিল আমার দেনাদার, এই কারণে আমি তার কাছে পেতাম, তো সে আমাকে দিচ্ছে কত 28,500, তাহলে আমি নগদান পেলাম 28,500 টাকা, আমি 1500 টাকা তাকে ছাড় দিতেছি, আমার এই কারণে ব্যয় হচ্ছে। তাহলে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট কত টাকা? 1500 টাকা। আর দেনাদার আমার যেহেতু সম্পদ ছিল, এখন এই সম্পদটা বাদ হয়ে যাচ্ছে, কারণ তার কাছে আর আমি পাবো না, এই কারণে দেনাদার সানজিদা হিসাব ক্রেডিট 30,000 টাকা। এরপরে আছে 28 তারিখ আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো। অবচয়টা হলো আমার সম্পদ ব্যবহারজনিত হ্রাস, তো সেক্ষেত্রে হলো অবচয় খরচ হিসাব ডেবিট। আর এটাকে আমার এই অবচয়টাকে আমি কি করি জমা করে করে রেখে দিই, অর্থাৎ আয়ের বিপরীতে চার্জ করি, এই কারণে এটাকে আমি কি করি জমা করে রাখি, এই কারণে পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট 700 টাকা। ক্লিয়ার? আশা করি তোমরা এটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, এছাড়াও আরও বেশি জানার থাকে, অনেক সময় এখানে তোমাদেরকে এই টাকা না কেটে পার্সেন্টেজ দিবে, অনেক সময় পার্সেন্টেজ দিবে যে এখানে এত টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে এত পার্সেন্টে টাকা পাওয়া গেল বা এত পার্সেন্ট বাদে টাকা পাওয়া গেল, এরকম থাকবে, অনেক সমস্যা থাকবে। তো সেক্ষেত্রে তোমরা নক করবে, জানাবে, আমরা এটা দিয়ে দিব। আমরা আশা করি সামনের দিনগুলোতে এগুলো দেওয়ার চেষ্টা করব। তারপরও তোমাদের কোনো কোশ্চেনগুলো থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, ধন্যবাদ।